রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাংশের শাটডাউন অব্যাহত। কাজে যোগ দিয়েছে কর্মকর্তারা, চাকসুতে প্রচার শুরু। এক যুগ পর হচ্ছে চট্টগ্রাম চেম্বারে নির্বাচন। লড়বে রেকর্ড সংখ্যক প্রার্থী। ট্রেড গ্রুপ টাউন অ্যাসোসিয়েশন পুনর্বহাল নিয়ে বিতর্ক। নিঃসন্দেহে এই সিস্টেমটা সমর্থনযোগ্য না, এটা ব্যবসায়ীদের স্বার্থের বিরোধী। সরকার মনে করছে যে না, এটার বিতর্ক এটা একবার বন্ধ করছিল, আবার সরকারি চালবে। বাণিজ্য মন্ত্রণালয়ের উপরে তো আমাদের বলার কিছু নেই। স্থলপথে রপ্তানি বন্ধে হুমকিতে পাবনার ঐতিহ্যবাহী হোসিয়ারি শিল্প। ৭৫ ভাগ কারখানায় উৎপাদন বন্ধ, অনিশ্চিত অর্ধ লাখ কর্মীর জীবিকা। এখন যে পরিস্থিতি হয়েছে, আমাদের মহাজনেরও চলছে না, আমাদেরও চলছে। পূর্বে যা ছিল বর্তমানে তার 75% বাদ হয়ে গেছে। 25%-এর পর কোনো মতো ভাবে আমি ব্যবসাটা চালায় যাচ্ছি। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন জনপদে। আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকছে আমি মশিউর অনিক। দর্শক, হেডলাইনের একেবারে শুরুতে যেমনটা বলছিলাম, 4 দিন পর কাজে যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত 5ম দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। এরই আরও তথ্যপাত্র জানানোর জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন মারুফ হাসান। চলে যাচ্ছি মারুফের কাছে। মারুফ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম কেমন চলছে এখন পর্যন্ত, আর দাবি আদায় শিক্ষকদের অবস্থান কি বলছেন তারা? অনেক সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারীরা তাদের চতুর্থ দিন ধরে তাদের যে শাটডাউন কর্মসূচি ছিল সেটি কিন্তু গতকাল প্রত্যাহার করে নিয়ে আজ সকাল থেকে তারা তাদের কর্মব্যস্ততার সময় পার করছেন এবং প্রশাসনিক যেসব কার্যক্রম আছে, পরিবহন সেক্টর সহ অন্যান্য যেসব কার্যক্রম আছে সেগুলো তারা কিন্তু সকাল থেকেই করছেন। এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিসরে আমরা তেমন শিক্ষার্থীদের আনাগোনা দেখতে পাইনি। পাশাপাশি এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশের আজকেও কিন্তু পূর্ণ দিবস কর্মবিরতি এবং ক্যাম্পাসের পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি সেটি কিন্তু চলছে। তাদের এই শাটডাউনের অন্তর্ভুক্তর কারণে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী যেসব শিক্ষক আছেন তারা তাদের ক্লাস পরীক্ষা থেকে নিজেদের দূরে সরে রেখেছেন। পাশাপাশি অন্যান্য যেসব শিক্ষক আছেন আমরা দেখতে পেয়েছি তাদের কিন্তু ক্লাসে ফেরার তেমন ধরনের কোনো আনাগোনা আমরা দেখতে পাইনি, তারাও কিন্তু ক্লাস পরীক্ষা থেকে দূরে আছেন। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিসরের শিক্ষার্থীদের যেমন চলাফেরা এবং শিক্ষার্থীদের যেমন কোলাহলপূর্ণ থাকার কথা ছিল তেমনটি কিন্তু নাই। যেহেতু আগামী কয়েকদিন বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে পূজার ছুটির কারণে, তার আগেই কিন্তু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের এমন একটা পরিস্থিতির কারণে নিজেদেরকে কিন্তু আগে থেকেই বাসার উদ্দেশ্যে কিন্তু তারা রওনা দিয়েছেন। এবং এখানে গত 20 সেপ্টেম্বর পোষ্যকোটাকে ইস্যুতে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের যে ধস্তাধস্তির ঘটনা ঘটে, এই ঘটনার পরপরই কিন্তু বিশ্ববিদ্যালয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। এর পর বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক ছিল তারা দ্রুত প্রতিবাদ জানায় এবং শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় যেসব শিক্ষার্থী জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের আইন মোতাবেক তাদেরকে সর্বোচ্চ যে শাস্তির বিধান আছে সেটি নিশ্চিত করার জন্যই কিন্তু তারা এখন পর্যন্ত তাদের যে শাটডাউন কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্যদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে আজ বেলা 12টা নাগাদ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে তাদের একটি বৈঠক হওয়ার কথা আছে। সেখানে তারা সিদ্ধান্ত নেবেন আসলে পরবর্তীতে তাদের কর্মসূচি কি হবে এবং তাদের যে শাটডাউন কর্মসূচি চলছে সেটি তারা চালিয়ে যাবেন কিনা এ বিষয়ে কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে আমাদের জানাবেন বলেও জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি রাকসু নির্বাচনকে কেন্দ্র করে যেমন উচ্ছ্বাস এক পরিবেশ ছিল সেটি কিন্তু এখন আমরা একদমই দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে পুরো বিশ্ববিদ্যালয় স্থবির হয়ে পড়েছে। অনেক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখনও একাংশে চলছে কমপ্লিট শাটডাউন। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী আমাদের সঙ্গে মারুফ হাসান। এবার চলে যেতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে প্রচারণা। বিভিন্ন আশ্বাসে শিক্ষার্থীদের কাছে ভোট চাইছেন প্রার্থীরা। আর একই সাথে আজ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবে বিশ্ববিদ্যালয় প্রশাসনও। আর এ নিয়ে বিস্তারিত তথ্যপাত্র তুলে ধরার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন শোয়েব রহমান। শোয়েব,
প্রথম দিনের প্রচারণা, তো এই প্রচারণা শুরু হয়েছে কিনা প্রথমে সে বিষয়টি জানাবেন, এবং শিক্ষার্থী যারা আছেন এবং যারা প্রার্থী আছেন তাদের মধ্যে আসলে কি কি মত বিনিময় হচ্ছে, আদান প্রদান হচ্ছে তথ্যের, সে বিষয়গুলো আপনার মাধ্যমে জানতে চাই। অনেক আজ থেকে প্রচারণা শুরু হয়েছে এবং সকালে শুরুতে আমরা দেখেছি যে ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে প্রচারণার মাঠে নেমেছেন এবং তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে অনুষদের পাশের যে ঝুপড়ি দোকানগুলো রয়েছেন সেখানে যে সকল শিক্ষার্থীরা আছেন তাদের সাথে কথা বলছেন এবং তাদেরকে তাদের বিভিন্ন যে আশ্বাস সেই আশ্বাসগুলো তারা দিচ্ছেন এবং তাদের নির্বাচিত হলে তারা কি করবেন সেই বিষয়গুলো কিন্তু শিক্ষার্থীদের সামনে তুলে ধরছেন এবং একই সাথে তারা শিক্ষার্থীদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোও কিন্তু তারা হাইলাইট করছেন যে সেই সমস্যাগুলো তারা সমাধান করবেন এবং শিক্ষার্থীদের কাছে তাদের নিজেদের কর্মপরিকল্পনাগুলো তারা তুলে ধরছেন। যদিও এখন পর্যন্ত কোনো প্যানেলই কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের ইশতেহার ঘোষণা করেনি, তবে ইশতেহার ঘোষণার আগে তারা শিক্ষার্থীদের কাছ থেকে কথা বলার মাধ্যমে তাদের কি সমস্যা রয়েছে এবং তারা কি বিষয়গুলো নিয়ে আসলে ছাত্র সংসদের কাছে সমাধান চান সেই বিষয়গুলো কিন্তু তারা জানার চেষ্টা করছেন। এবং আমরা দেখেছি যে এরই মধ্যে কিন্তু খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেই প্রার্থী তালিকাতে কিন্তু ব্যালট নাম্বারও দেওয়া হয়েছে এবং সেই ব্যালট নম্বর প্রদান করার পরপরই কিন্তু আসলে প্রচারণা শুরু হয়ে গিয়েছে, কারণ প্রার্থীরা যখন ভোটারদের কাছে যাবেন তখন তাদের কাছে কিন্তু ব্যালট নাম্বারটা বলতে হয় এবং যেহেতু খসড়া ব্যালট নাম্বার তারা পেয়ে গিয়েছেন সেই হিসেবে কিন্তু তারা প্রচারণা শুরু করেছেন। এবং ছাত্রদলের পরে আজ দুপুরে আমরা জানতে পেরেছি যে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলেও কিন্তু প্রচারণার কার্যক্রম শুরু করবেন এবং এর বাইরে ইসলামী ছাত্র আন্দোলনের যে প্যানেল রয়েছে তারাও কিন্তু প্রচারণা শুরু করবেন। তবে এর মধ্যে ক্যাম্পাসে ছুটির একটি আমেজ শুরু হয়ে গিয়েছে। দুর্গাপূজার ছুটির আগে আজকে শেষ কর্মদিবস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং সেই কর্মদিবসে কিন্তু সেই কর্মদিবসের শিক্ষার্থীর উপস্থিতি অনেকটাই কম। যে সকল শিক্ষার্থীরা আছেন ক্যাম্পাসে এখনও তাদের মাঝেই তারা প্রচারণা চালাচ্ছেন, তবে পুরোপুরি প্রচারণা জমে উঠবে কিন্তু যে পুজোর ছুটির পরে যখন ক্যাম্পাস খুলবে তখন পুরোপুরি প্রচারণা শুরু হবে এবং তখন কিন্তু লিফলেট ছাপিয়ে সেসবের মাধ্যমে তখন প্রার্থীরা প্রচারণা করবেন। এবং আজ 11টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের যে সিনেট কক্ষ রয়েছে সেই সিনেট কক্ষে আইন শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় যে প্রশাসন রয়েছেন সেই প্রশাসনের সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করেছে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং সেই সভায় বিশ্ববিদ্যালয়ের যে চাকসু নির্বাচন প্রায় 3 যোগ পর হতে যাচ্ছে সেই চাকসু নির্বাচনে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সাজানো হবে বা সেই আইন শৃঙ্খলার পরিকল্পনা কেমন হবে সেই বিষয়গুলোই কিন্তু মূলত সেখানে আলোচনা হবে এবং সেই আলোচনায় আইন শৃঙ্খলার সদস্য কিভাবে মোতায়েন থাকবে, কোথায় মোতায়েন থাকবে বা কতটা ঝুঁকি রয়েছে সেই এই নির্বাচনকে ঘিরে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে আলোচনা হবে। এবং সেই মিটিংটি শেষ হলে তখন আমরা আসলে জানাতে পারবো যে কী ধরনের আলোচনা হলো। তবে এখন পর্যন্ত যেটুকু বলতে পারি যে আজ প্রচারণার প্রথম দিন এবং প্রথম দিনেই কিন্তু সকাল থেকে বেশ সরগরম হয়ে উঠেছে ক্যাম্পাস। প্রার্থীরা ভোটারদের দ্বারে যাচ্ছেন এবং তাদের আশ্বাস প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে ভোট ও সমর্থন প্রত্যাশা করছেন। অনেক চাকসু নির্বাচনের আজ থেকে শুরু হচ্ছে প্রচারণা, আর সেই বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী শোয়েব রহমান। এদিকে 1 যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী শতবর্ষী ব্যবসায়িক সংগঠন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যে নির্বাচন, সেই নির্বাচন আগামী 1 নভেম্বরের এই নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এরই মধ্যে। আর নির্বাচন ঘিরে চট্টগ্রামের ব্যবসায়িক অঙ্গনে উৎসবের আমেজ থাকলেও ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশন পুনর্বহাল নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের হেভি ওয়েট ও তরুণ প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ায় একটি ভালো নির্বাচনের ব্যাপারে আশাবাদী ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শেউলি। চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সর্বশেষ ভোট হয় 2013 সালে। সে নির্বাচনে সাবেক এমপি এম এ লতিফ সমর্থিত প্যানেল বিজয়ী হলে সভাপতি হন মাহবুবুল আলম। এরপর টানা 5 নির্বাচনে ভোটাভুটি হয়নি চেম্বারে। সর্বশেষ 2023 সালে পুরো পরিচালনা পর্ষদ সহ এমপি লতিফের ছেলে ও মাহবুবুল আলমের মেয়ে এক প্রকার বিনা ভোটেই চট্টগ্রাম চেম্বারের সভাপতি ও সহসভাপতির পদে বসে। ব্যবসায়ীদের অভিযোগ, লতিফ ও মাহবুবুল আলম চট্টগ্রাম চেম্বারকে পারিবারিক চেম্বারে পরিণত করেছিলেন। 5 আগস্টের পর ব্যবসায়ীদের আন্দোলনের মুখে পর্ষদ ভেঙে দায়িত্ব নেয় প্রশাসন।
দীর্ঘ এক যুগ পর আগামী 1 নভেম্বর হচ্ছে চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের নির্বাচন। ইতিমধ্যে বিভিন্ন শিল্প গ্রুপের হেভিওয়েট প্রার্থী সহ রেকর্ড 71 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দীর্ঘদিন পরে হওয়া এই নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে ভোটের আমেজও দেখা দিয়েছে। 3টি প্যানেলে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা। বন্দরনগরীর বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। এখানে ভেদাভেদ থাকলে হবে না, এবং চিটাগং চেম্বারের ব্যাপারে এটা যেন আর কোনো পেশি, কোনো রাজনৈতিক বলয় কিংবা কোনোভাবেই যেন কারো কবজায় না যায়, এটা আমাদের দেখতে হবে এবং এটা এনশিওর করতে হবে আমাদের সবাইকে। আমরা বিভিন্ন ট্রেড বডি সেক্টর থেকে আমরা সম্মেলন করে আমরা প্যানেলটা দিতে চেষ্টা করতেছি। আমি চাই সবার মতামত নিয়ে এমন একটা কিছু করব যেন বাংলাদেশে ব্যবসায়ীর দিক দিয়ে বলেন অথবা লেখাপড়ার দিক দিয়ে বলেন, প্রত্যেকটা দিকে আমাদের নেক্সট জেনারেশন অনেক কিছু কন্ট্রিবিউট করতে পারে। বিভিন্ন শিল্প খাতের তরুণ ও প্রবীণদের সমন্বয়ে প্যানেল সাজাচ্ছেন প্রার্থীরা। প্রাধান্য পাচ্ছে বন্দরের বে টার্মিনাল প্রকল্প বাস্তবায়ন, মিরসরাই অর্থনৈতিক জোনের পানি সংস্থান ও মহাসড়কে ওজন বৈষম্য নিরসন সহ বিভিন্ন সংকটের সমাধান। চেম্বারকে আর পারিবারিক বা রাজনৈতিকভাবে ব্যবহারের বিরুদ্ধে প্রার্থীরা এক হলেও টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ থেকে 6 জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়ার অভিযোগ করে আইনি পদক্ষেপের কথা জানান একটি প্যানেলের প্রার্থীরা। যদিও বিতর্কে না গিয়ে উৎসমুখর পরিবেশে নির্বাচনের আহ্বান বিপক্ষ প্যানেলের প্রার্থীদের। আর এখানে কোনো সমর্থন ছাড়া কিন্তু 6 জন ডিরেক্টর অটো ডিরেক্টর হয়ে যাচ্ছেন, মানে তাদের কিন্তু এরকম ভোটের প্রয়োজন হচ্ছে না। নিঃসন্দেহে এই সিস্টেমটা সমর্থনযোগ্য না, এটা ব্যবসায়ীদের স্বার্থের বিরোধী এবং এই টুলসটাকে ব্যবহার করে চেম্বারটাকে নিয়ন্ত্রণ করা যায়। আমরা সেই জন্য এই সিস্টেমটাকে আমরা বিলুপ্তি চাচ্ছি। চট্টগ্রাম চেম্বারে যে আইনটা ছিল, এই যে ট্রেড গ্রুপ এবং টাউন গ্রুপের, সেটা নিয়ে বিতর্ক ছিল তখন। এটা নিয়ে এখন আর নতুন করে তর্ক করতে যাই আমাদের এই উৎসবমুখরতা নষ্ট করার দরকার নেই। আমরা উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা সম্পন্ন করতে চাই। সবাই যাতে সৌহার্দ্যপূর্ণ, আবারও বলি, বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে ইলেকশনটা সম্পন্ন করি। তবে নির্বাচন বোর্ড জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ও আপিল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ট্রেড ও টাউন গ্রুপের সদস্যরা নির্বাচনের সুযোগ পাচ্ছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হবেন বলেও জানানো হয়। ভোটার হওয়ার জন্য যে শর্তগুলো আছে সেই শর্তগুলো পূরণ সাপেক্ষে তারা মন্ত্রণালয়ে অ্যাপ্লিকেশন করেছে এবং মন্ত্রণালয়ে তাদের যেহেতু শর্তগুলো পূরণ হয়েছে সেই প্রেক্ষিতে তাদেরকে ভোটে অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয় বলে তারা একটা চিঠি দিয়েছে মন্ত্রণালয় থেকে, এবং সেই প্রেক্ষিতে আপিল বোর্ডের আপিল সাপেক্ষে তারা ভোটাধিকার ভোটে অংশগ্রহণ সুযোগ পাচ্ছে। এই নির্বাচনে ভোট দেবেন 6780 ব্যবসায়ী। 24 পরিচালক পদে অর্ডিনারি ক্যাটাগরিতে 12 জন, অ্যাসোসিয়েটে 6 জন, ট্রেড গ্রুপে 3 জন এবং টাউন অ্যাসোসিয়েশন থেকে 3 জন নির্বাচিত হবেন। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। ধ্বংসের দ্বারপ্রান্তে পাবনায় ঐতিহ্যবাহী হোসিয়ারি শিল্প। স্থলপথে ভারতে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং কাঁচামালের মূল্য বৃদ্ধিতে ঝুঁকির মধ্যে পড়েছে এই শিল্পটি। উৎপাদন বন্ধ হয়ে গেছে প্রায় 75 কারখানায়। অনিশ্চিত হয়ে পড়েছে অর্ধলক্ষ শ্রমিক কর্মচারীর জীবিকা। মাসুদ রানার পাঠানো তথ্য আর ছবিতে দেখবেন বিস্তারিত। গার্মেন্টসের ঝুট কাপড় থেকে পাবনার ক্ষুদ্র উদ্যোক্তারা গড়ে তুলেছেন 5 শতাধিক হোসিয়ারি কারখানা। বছরে এসব কারখানা থেকে আয় হতো প্রায় 1,500 কোটি টাকা। অথচ ঐতিহ্যবাহী এই শিল্পটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। শহরের বাংলা বাজার থেকে চরসাধুপাড়া পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে রপ্তানিমুখী এসব কারখানা, যেখানে কর্মসংস্থান হয়েছে প্রায় 1.5 লাখ শ্রমিকের। আব্দুল হালিম 17 বছর ধরে হোসিয়ারি শিল্পে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। হঠাৎ এই শিল্পে ভাটা পড়লে বিপাকে পড়েন তিনি। তার মতো অসংখ্য শ্রমিকের একই দশা। সংসার চালাতে হিমশিম খাচ্ছি, মোটামুটি চলতে পারছি না। এখন ওই টানা ছেঁচড়া করে চলতেছি আর কি, মোটামুটি এক কথায় ঋণের মধ্যে আর কি। হোসিয়ারি শিল্পের বড় বাজার ভারত, মালয়েশিয়া, দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। ভারতের ট্রানজিট সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন এই উদ্যোক্তারা। এই সংকটে বন্ধ হয়ে গেছে বেশিরভাগ কারখানা, বেকার হয়ে পড়েছেন বহু শ্রমিক।
আমাদের কামা অনেকটাই কমে গেছে আগের থেকে, কারণ আগে মাল যেত ইন্ডিয়ায় একদিনে, এখন মাল যেতে লাগে 24 দিন 23 দিন 24 দিন লেগে যায়। 3 ঘন্টা করে ওভারটাইম হতো, এখন আর সেই ওভারটাইমটা হয় না। আমাদের জেনারেল যে 8টা থেকে 6টা পর্যন্ত ডিউটি, সেই ডিউটিটাও হয় না। এখন যে পরিস্থিতি হয়েছে আমাদের মহাজনেরও চলছে না, আমাদেরও চলছে না, তাই হোক এখন টুকটাক করে আমরা কতদিন ফুলবেলা করি, কতদিন হাফ ডে করি। এদিকে স্বল্প সময়ের ব্যবধানে বেড়েছে গার্মেন্টস ঝুটের দাম, ফলে দেখা দিয়েছে ব্যবসায়িক মন্দা। বর্তমানে আজকে মাল দিলে পরে 3 মাস 4 মাস 6 মাসও কোনো মাল পরে যাচ্ছে, কিন্তু আমরা যদি শীতের মাল গরমে দেই, গরমের মাল শীতে দেই, কিন্তু এই ফারাকটা মনে করেন যে ইন্ডিয়ার সাথে আমাদের ব্যবসা, আবার ইন্ডিয়ার থেকে যদি আমরা কিছু কাঁচামাল আসে বা আপনার কিছু কাঁচামাল আসে, সেটাও আমরা বর্তমানে আনতে পারতেছি না। টোটাল শ্রমিক প্রায় 400 মতো ছিল, বর্তমানে 100-এর নিচে নামে আসছে। আমার ব্যবসা প্রোডাকশন যা ছিল পূর্বে যা ছিল, বর্তমানে তার 75% বাদ হয়ে গেছে। 25%-এর পর কোনো মতোভাবে আমি ব্যবসাটা চালাই যাচ্ছি। তবে এই শিল্প উদ্যোক্তাদের ঋণ সহায়তার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিসিক কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে তাদের এই হুমকির সম্মুখীন করায় তাদের এই শিল্পকে আমরা সহযোগিতা করার জন্য আমাদের যে প্রশিক্ষণ কার্যক্রম এটা চলমান আছে। হুঁশিয়ারি শিল্পের অনেক শিল্প প্রতিষ্ঠানের মধ্যে আমাদের ঋণ বিতরণ করা হয়েছে। যারা এরকম চ্যালেঞ্জের মুখে আছে তাদেরকেও আমরা ভবিষ্যতে আরও আর্থিক সহযোগিতা সহ অন্যান্য সহযোগিতা আমরা করতে প্রস্তুত আছি। ঐতিহ্যবাহী এই শিল্প টিকিয়ে রাখতে রপ্তানি সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার দাবি উদ্যোক্তাদের। এখন পাবনা। মসজিদ, কবরস্থান ও শতবর্ষী মাজার ভেঙে চট্টগ্রামে কন্টেইনার টার্মিনাল নির্মাণ করার উদ্যোগ নেয় তার বিরোধিতা দেখা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে ও স্থানীয়দের মাঝে। এসব স্থাপনা রক্ষার দাবি জানিয়ে মানববন্ধন আর বিক্ষোভ করছেন স্থানীয়রা। সকালে হালিশহর রেল কলোনির সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা। নগরীর হালিশহরে রেলওয়ের গুডস পোর্ট এলাকায় সম্প্রতি কন্টেইনার টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের পণ্যবাহী কন্টেইনার রেলপথে এখান থেকেই ঢাকায় পাঠানো হয়। ফলে হালিশহরে রেলওয়ের গুডস পোর্ট এলাকায় টার্মিনাল বানাতে চায় রেলওয়ে, কিন্তু টার্মিনাল সীমানার মধ্যে স্থানীয়দের একমাত্র কবরস্থান, মসজিদ ও শতবর্ষী মাজার রয়েছে। তাই এই সব স্থাপনা রক্ষা করে টার্মিনালটি নির্মাণ করতে দীর্ঘদিন রেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করছেন স্থানীয়রা, কিন্তু কোনো সুরাহা না হওয়ায় বিক্ষোভ করেন স্থানীয়রা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। আর মাত্র একদিন পরেই ঢাকের তালে দুলবে কোমর, কারণ দুর্গাপূজা উপলক্ষে এবার বরিশাল নগরীর মণ্ডপগুলোয় শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন কারিগররা। চলছে রং তুলির আঁচড় ও সাজসজ্জার কাজ। উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে প্রস্তুতিও চলছে সমান তালে। পূজা মণ্ডপ ঘিরে 3 স্তরের নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছে পুলিশ কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন অমিত হাসান। কদিন বাদেই হিন্দু ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব ঘিরে বরিশালের মণ্ডপগুলোয় চলছে বিশাল কর্মযজ্ঞ। ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় মণ্ডপে মণ্ডপে প্রতিমায় মাটির কাজ শেষে এখন চলছে নিপুণ হাতে রং তুলিতে সাজিয়ে নেয়ার কাজ। তৈরি হচ্ছে সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, অসুর, সিংহ, হাঁস, পেঁচা সহ বিভিন্ন প্রতিমা। এছাড়াও বিভিন্ন ধরনের নকশা আলপনায় ফুটিয়ে তোলা হচ্ছে দুর্গাপূজার মণ্ডপ। আমাদের হাতে এখনো 6খান প্রতিমা আছে, তো আমাদের এই সময়ের মধ্যে 6খান প্রতিমা শেষ করতে হবে। 2.5 মাস থেকে আগে কাজ শুরু করছি, তো আর এখন কাজের শেষ পর্যায়ে রং তৈরির কাজ চলছে। আলোকসজ্জার কাজ আমাদের প্রক্রিয়াধীন চলছে। প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে, রং তুলির কাজ চলছে। আমাদের মেলার কাজ চলছে, আর আমাদের মন্দিরে সিসি ক্যামেরা আয়ত্তভুক্ত আছে, কিন্তু পুজো উপলক্ষে আমাদের সিসি ক্যামেরা আরও বাড়ানো হবে। চলতি বছর বরিশাল মহানগরীতে 47টি ও জেলায় 640টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছে বরিশাল মহানগর ও জেলা পূজা উদযাপন কমিটি। আমরা সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন এই উৎসবগুলো যেন আমরা উদযাপন করতে পারি, এটাই যেন আমাদের সকলের প্রত্যাশা থেকে। মা দুর্গার সাথে আমরা প্রত্যাশা করব, আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ, সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলি। মণ্ডপগুলোতে তারা যেন একটু আইন শৃঙ্খলা একটু জোরদার করে,
যেন নিরাপত্তার বেষ্টনীর মধ্যে দিয়ে এই উৎসব পালন করতে পারে সবাই, এটি আমরা প্রত্যাশা করি। এদিকে পুজো উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির সাথে সমন্বয় সভা করেছেন বরিশালের পুলিশ কমিশনার। সুষ্ঠু ও সুন্দরভাবে দুর্গাপূজার সকল কার্যক্রম সম্পন্ন করতে পুজো মণ্ডপ ঘিরে 3 স্তরের নিরাপত্তা থাকবে বলে জানান তিনি। 3 স্তরের নিরাপত্তা ডিউটি আমরা করছি। একটা হলো সিভিলে করছি, আর একটা হলো মোবাইল টহল, আর একটা হলো স্ট্যাটিক ডিউটি। যেখানে যেটা দরকার সেটাই করছি আমরা, এবং আমরা আশা করছি যে এটাকে খুবই নিরাপদ ভাবে আমরা এই অনুষ্ঠান পালন করতে পারবো। কৈলাস থেকে দেবী দুর্গা এবার গজে চড়ে আসবেন মত্তলোকে, সঙ্গে নিয়ে আসবেন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক আর গণেশ দেবকে। অমিত হাসান, এখন, বরিশাল। বরিশালের দুর্গাপূজার সবশেষ তথ্য দেখছিলেন, প্রতিবেদনে দেখছিলেন সেখানকার অবস্থা। তবে এবার একটু বগুড়ার দিকে তাকাতে চাই। বগুড়াতে এই বছর 685টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে, আর প্রতিমা তৈরি শেষে এখন চলছে সাজসজ্জা আর রং তুলির কাজ। আর এই নিয়ে আরও জানাতে শহরের চেলোপাড়া মন্দির থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। রাজীব, বগুড়ার যে দুর্গাপূজার প্রস্তুতি আর কেনাকাটার তার সবশেষ এখন সেখানকার অবস্থা কেমন দেখতে পাচ্ছেন, এবং মণ্ডপের নিরাপত্তা নিয়ে আলাদা কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? অনেক বগুড়ার মণ্ডপগুলোতে নিরাপত্তার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী খুবই তৎপর, এবং 685টি মণ্ডপে যে পূজার আয়োজন চলছে সেই প্রত্যেকটি মন্দিরে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে, এবং পুলিশ, জেলা প্রশাসন এবং সেনা ক্যাম্পগুলোতে পূজা উদযাপন পরিষদের যারা নেতা রয়েছেন এবং সনাতন ধর্মাবলম্বীদের যে বিভিন্ন সংগঠনের যে নেতারা রয়েছেন তাদের সাথে এবং গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে তারা একটি বেশ কয়েক দফায় মত বিনিময় করেছেন, এবং পূজা উদযাপনে কোনো বিঘ্ন ঘটবে এরকম বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করেছেন, এবং আগে থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে। আর আমি একটু জানিয়ে রাখি যে গেল রোববার এই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, তবে এই পূজার যে মূল আনুষ্ঠানিকতা সেটি আগামী রোববার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে। আমি এখন রয়েছি চেলোপাড়ার নব বৃন্দাবন হরিবাসর মন্দিরে। এখানে এবছর 17টি প্রতিমা তৈরি করা হয়েছে। এবছর গত বছরের চেয়ে কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে। মাটি, তারপর সুতলি, কাঠ, বাঁশ সব কিছুরই দাম বৃদ্ধি পাওয়ায় এবছর একটু বাড়তি দামে বিক্রি হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার প্রতিমা তৈরির কারিগররা। এখান থেকে বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় তো প্রতিমা যাচ্ছেই, সেই সাথে জেলার বাইরে আশপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতেও এখান থেকে যাচ্ছে, এবং চেলোপাড়ায় বেশ কয়েকটি মন্দির রয়েছে যেখানে একাধিক প্রতিমা তৈরি করা হয়েছে এবং সেগুলো জেলার বাইরে যাচ্ছে। আর এখন যে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি বাড়িতেই এখন যে কার্যক্রম চলছে সেটি বিভিন্ন রকম নাড়ু, মোয়া, মুড়ির মোয়া, চিড়ার মোয়া সহ বিভিন্ন রকম কিছু খাবার তৈরিতেই তারা ব্যস্ত হয়ে পড়ছেন। এটি একটি সার্বজনীন উৎসব, যে কারণে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে ইসলাম ধর্মাবলম্বী বা অন্যান্য ধর্মের যে অনুসারীরা রয়েছেন তারাও এখানে আসেন, এবং সে কারণে তাদের একটু বাড়তি খাবার তৈরি করতে হয় বলে আমাদেরকে জানিয়েছেন তারা। এছাড়া তাদের যে কেনাকাটার বিষয়গুলো রয়েছে সেই কারণে আসলে তারা ব্যস্ত সময় পার করছেন এবং অপেক্ষায় রয়েছেন। এখন আগামী রোববার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে সেই অপেক্ষায় রয়েছেন, এবং এবছর সনাতনী বিশ্বাস মতে এবছর দেবী দুর্গা আসছেন হাতিতে চড়ে এবং যাবেন দোলায় চড়ে। আর এই যে পূজা উদযাপনের যে সময়টি, এই সময়টিতে আসলে শহরে বিভিন্ন রকমেরই যানজট বা কেনাকাটা নিয়ে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে, সেগুলো সমাধানে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর রয়েছে আমরা দেখেছি গেল কদিন ধরে, এবং আগামীতে আরও কয়েকদিন সময় আছে, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়বে। এই ছিল আমার কাছে বগুড়ার চেলোপাড়া থেকে দুর্গাপূজা উদযাপনের সবশেষ খবর। অনেক বগুড়া থেকে রাজীব সেলিম যুক্ত ছিলেন পুজোতে কেনাকাটা এবং সেখানকার পুজোর সবশেষ খোঁজখবর নিয়ে তিনি জানাচ্ছিলেন সবশেষ। এবার একটু তাকাতে চাই ময়মনসিংহের দিকে, সেখানে মার্কেটগুলোতে জমে উঠেছে কেনাকাটা, আর এই নিয়ে বিস্তারিত জানাতে নগরীর নতুন বাজার এলাকা থেকে আমাদের সাথেই আছেন হারুনুর রশিদ। হারুন, মার্কেটগুলোতে ক্রেতা সমাগম কেমন দেখতে পাচ্ছেন? দিনের এই সময়টাতে আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি তারা কেমন নিচ্ছে এবং বিক্রি কেমন হচ্ছে আপনার মাধ্যমে জানতে চাই। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যেমন সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে প্রস্তুতি চলছে পূজার আনুষ্ঠানিকতার পাশাপাশি বেশ পূজার জন্য কিন্তু নতুন পোশাকের যে কেনাকাটা সেটিও কিন্তু বেশ হচ্ছে, এবং ময়মনসিংহ নগরীর যে
বিপণী বিতানগুলো রয়েছে বা ছোট বড় মার্কেটগুলো রয়েছে, সবগুলো মার্কেটেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা ক্রেতা দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু আসছেন এবং তাদের যে পছন্দের পোশাক সেটি কিনে নিচ্ছেন। এবং আমরা দেখেছি যে ময়মনসিংহের নতুন বাজার, গাঙ্গিনারপাড়, মোরচরপাড়া এলাকার যে বিভিন্ন ধরনের পোশাকের যে শোরুম রয়েছে সবগুলো শোরুমে কিন্তু মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে দুপুরের পর থেকে কিন্তু সেই ভিড়টা অনেকটাই বেড়ে যায়। এখন সকাল, যার কারণে কিছুটা কম মানুষের উপস্থিতি। তবে বিক্রেতারা যেটি বলেছেন যে এবারের পুজোতে কিন্তু অন্যান্য বারের চেয়ে বেশ ভালো বেচাকেনা হচ্ছে বলে তারা জানিয়েছেন। তবে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখিছি যে এই পূজাকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকটি পোশাকের শোরুমে আমরা দেখতে পাচ্ছি যে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, অর্থাৎ ছাড়ে পোশাক বিক্রি করা হচ্ছে। এবং আমরা এখন যে আউটলেটটিতে রয়েছি এটি ইনফিনিটি মেগামল, এখানেও আমরা দেখছি যে নির্দিষ্ট কিছু পোশাকে 50% ছাড় দেওয়া হয়েছে এবং এই ছাড়ের কারণেও কিন্তু মানুষের সব ধরনের ক্রেতারাও কিন্তু এখন আসছেন। যেমন সনাতন ধর্মাবলম্বীর যারা রয়েছেন উৎসবের কেনাকাটা করতে যেমন এখানে আসছেন, পাশাপাশি সাধারণ ক্রেতা যারা আছেন তারাও কিন্তু আসছেন এই পোশাকের দোকানগুলোতে। এবং ময়মনসিংহ নগরীর বেশিরভাগ তৈরি পোশাকের যে শোরুম রয়েছে সবগুলো শোরুমেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আকারের ছাড় দেয়া হয়েছে। আমরা সনাতন ধর্মাবলম্বী যারা এই পূজার পোশাক কিনতে এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেটি বলেছেন যে আসলে এই শারদীয় দুর্গোৎসব হচ্ছে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবটিকে বর্ণিল করার জন্য কিন্তু তাদের সবসময় একটা প্রস্তুতি থাকে। সেই প্রস্তুতির অংশ হিসাবে পরিবারের সদস্যদের নতুন পোশাক কিনে দেন এবং যারা এসেছেন অভিভাবক তারা নিজেরাও কিন্তু তাদের জন্য পোশাক নিয়ে থাকেন এবং যার কারণে এই মার্কেটগুলোতে কিন্তু বেচাকেনা বেড়েছে। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে অন্যান্য বারের চেয়ে এবারের বেচাকেনাও বেশ কিছুটা বেশি হচ্ছে এবং সারাদিনেই মোটামুটি গভীর রাত পর্যন্ত এই যে বেচাকেনা সেটি কিন্তু চলে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এদিকে পূজার যে বেচাকেনা বা নির্বিঘ্ন করার জন্য মার্কেট এরিয়াগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে। সাধারণ মানুষ যারা কেনাকাটা করতে আসেন তারা যেন নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন সে লক্ষ্যেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মার্কেট এলাকাগুলোতে আলাদা নজরদারি করছেন বলে আমরা আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানতে পেরেছি। সব মিলিয়ে কিন্তু উৎসব একেবারেই সন্নিকটে। আগামী 28 তারিখ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এর আগেই যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তারা কিন্তু তাদের পরিবারের জন্য নিজেদের জন্য পূজা যে নতুন পোশাক সেটি কেনাকাটা সেরে রাখছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ, জানাচ্ছিলেন পূজার সবশেষ খবরাখবর। পূজা ঘিরে চাঁদপুরের বড় স্টেশন মাঝঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ, আর এতে সপ্তাহের ব্যবধানে 150 টাকা কমে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2100 থেকে 2150 টাকা। আর এ নিয়ে আরও জানাতে চাঁদপুর বড় স্টেশন মাঝঘাট থেকে আমাদের সাথে আছেন তালহা জুবের, চলে যাচ্ছি তার কাছে। তালহা, পূজা ঘিরে ইলিশের বাজারে ক্রেতা সমাগম কেমন দেখতে পাচ্ছেন এবং সরবরাহ এবং দরদাম এই নিয়ে সবশেষ তথ্য আপনার কাছে কি আছে? অনেক আসলে চাঁদপুর কিন্তু বিখ্যাত ইলিশের জন্য। সারা বছরই কিন্তু ইলিশের যে চাহিদা থাকে পূজাকে সামনে রেখে কিন্তু চাহিদা আরো বেড়েছে। আসলে এই মাঝঘাটে যেই পরিমাণে ইলিশ গেল কয়েকটি বছর যাবত দেখতে পেয়েছিলাম, কিন্তু সেই তুলনায় কিন্তু চলতি বছর ইলিশের সংকট ছিল কিন্তু সারা বছর জুড়েই। তবে আজকের বাজারে এসে কিন্তু ইলিশের কিছুটা প্রাপ্যতা বেশি দেখতে পেয়েছি। বিশেষ করে দক্ষিণাঞ্চল থেকে কিন্তু ইলিশ বোঝাই ট্রলার কিন্তু আমরা আসলে ঘাটে দেখতে পেয়েছি। তবে সপ্তাহের ব্যবধানে কিন্তু ইলিশের সরবরাহ বাড়ায় দামও প্রভাব পড়েছে বাজারে। গেলে সপ্তাহে যেখানে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি করা হয়েছে 2200 থেকে 2250 টাকা এবং 2300 টাকা দরে, তা কিন্তু আজকের বাজারে এসে বিক্রি করা হচ্ছে 2100 থেকে 2150 টাকা দরে। তাছাড়া 700 থেকে 800 গ্রাম ওজনের ইলিশ বিক্রি করা হচ্ছে 1700 থেকে 1800 টাকায় এবং ছোট সাইজের যে ইলিশ তাও কিন্তু বিক্রি করা হচ্ছে 1100 থেকে 1150 টাকা দরে। আসলে অনেক আর কিছুদিন পরে কিন্তু 22 দিনের মাইল স্টক হয় যে ইলিশ তা কিন্তু চলে আসতো, অর্থাৎ আগামী মাসের প্রথম সপ্তাহে থেকে কিন্তু আসলে এই অভিযান কিন্তু কার্যকর করা হবে। তো এই অভিযানের আগে যে সবশেষ সময়টুকু আছে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন তাদের সবশেষ ব্যবসার জায়গাটুকু কিংবা সময়টুকু কিন্তু সৎ ব্যবহার করার জন্য, এবং এতে করে আসলে তারা চাচ্ছেন যে ইলিশের
সরবরাহ যাতে এই যেই বাড়তি ইলিশের যে আশা তা যাতে ধারাবাহিকভাবে যাতে বজায় থাকে। আসলে আমি কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা যেটা বলছেন যে এই যে ইলিশের প্রসিদ্ধ যেই বাজার তা কিন্তু আসলে পাইকারি আড়তের জন্য কিন্তু বিখ্যাত ছিল। এখানে আসলে যেই আহ, খুচরা যেই বাজার তা কিন্তু আসলে ছিল না বললেই চলে, কিন্তু ইলিশের স্বল্পতার কারণে কিন্তু পাইকারি বাজারগুলোতে আগের মতো মাছের সরবরাহ না থাকার কারণে এখানে কিন্তু খুচরা দোকান কিন্তু অনেক বেশি বেড়েছে, এবং এটা কিন্তু আসলে একটা অশনি সংকেত তাদের জন্য। বাধ্য হয়েই কিন্তু অনেক আড়তদার কিন্তু তাদের আড়ত ছেড়ে দিয়ে কিন্তু অনেকাংশেই কিন্তু খুচরা ব্যবসায়ীদের ধারস্থ হচ্ছেন, কিংবা খুচরা ব্যবসায়ী কিন্তু মনোনিবেশ করছেন। তো সবকিছু মিলিয়ে আসলে তারা যেটা চাচ্ছেন যে ইলিশের যদি পর্যাপ্ততা থাকে এবং শেষ সময় হলেও যদি কিছু মাছের যদি আসলে সরবরাহ বাড়ে, তাহলে কিন্তু তাদের যেই বিগত সময়গুলোতে যেই লোকসান ছিল তা কিন্তু তারা পুষিয়ে উঠতে পারবেন বলে কিন্তু আশাবাদ ব্যক্ত করছে। তো সবকিছু মিলিয়ে অনেক এই ছিল আমাকে চাঁদপুর থেকে ইলিশ বাজারের সবচেয়ে। শেরপুরে মৃগী নদীতে চলছে তীব্র ভাঙন, যাতে হুমকির মুখে শত বছরের পুরনো মসজিদ, কবরস্থান, ফসলি জমি সহ বসতবাড়ি। আর এই নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে পৌর এলাকার কসবা নদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহেদুল খান সৌরভ। চলে যাচ্ছি সৌরভের কাছে। সৌরভ, নদীর ভাঙন ঠেকাতে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, এবং পাশাপাশি জানাবেন স্থানীয়রাই এই ভাঙনের প্রতিক্রিয়া কি দিচ্ছেন? অনেক, আমি যেখানে দাঁড়িয়ে আছি হচ্ছে শেরপুর পৌরসভার একদম শেষ সীমানা এবং ৬ নং ওয়ার্ড। তো এখানে আমার পিছনে ঠিক একটা মৃগী নদী আছে। এই মৃগী নদীতে এই টানা ভারী বর্ষণ এবং এই নদীর পানি হঠাৎ বৃদ্ধি হওয়ার ফলে কিন্তু আমরা দেখেছি এই নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে ঠিক আমার পাশে হচ্ছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। এখানে রয়েছে একটি শত বছরের পুরাতন প্রাচীন মসজিদ এবং শতবর্ষী একটি কবরস্থান, সামাজিক কবরস্থান সহ বেশ কয়েকটি কাঁচা ঘরবাড়ি। তো আমরা দেখেছি যে হঠাৎ করে এই মৃগী নদীর পানি বৃদ্ধি পাওয়ার পরে কিন্তু এই ভাঙনের যে তীব্রতা সেটি কিন্তু অনেকটা বেড়ে গেছে। তবে এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা বলছেন যে তাদের এই বসত ভিটা ছাড়া তাদের অন্য কোনো জমি নেই। ফসলি জমি যেখানে তারা অন্যত্র সরে গিয়ে বাড়ি করবেন। তারা বলছেন যে যদি এভাবে নদীর ভাঙনের আরো কিছুদিন অব্যাহত থাকে তাহলে হয়তো এখান থেকে তারা ঘরবাড়ি হারিয়ে তার নিঃস্ব হয়ে তাদেরকে পথে বসতে হবে। তো এখানে যে মসজিদ কমিটি রয়েছে তাদের সাথে আমি অনেক কথা বলেছি। মসজিদ কমিটি আমাদেরকে জানিয়েছেন যে এখানে শতবর্ষী একটি প্রাচীন একটি ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে, যেটি কসবা কাঠগড় জামে মসজিদ নামে পরিচিত। সেই মসজিদটি কিন্তু এই নদীর তীব্র ভাঙনের ফলে কিন্তু এই মসজিদটিও কিন্তু হুমকির মুখে রয়েছে। এবং নদীর এই মসজিদের পাশে আরেকটি সামাজিক কবরস্থান রয়েছে। এখানে যারা এখানে যাদের মৃতদের লাশ রয়েছে, এখানে কিন্তু যারা পারিবারিকভাবে মারা যায় তাদের কিন্তু এখানে কবরস্থ করা হয়। তারাও বলছে যে তাদের পরিবারের যারা নিহত হয়েছে তাদের শেষ চিহ্ন হিসেবে কিন্তু এই কবরস্থানটি রয়েছে। যদি নদীর ভাঙনে এই কবরস্থানটি যদি নদী গর্ভে বিলীন হয়ে যায় তাহলে তো শেষ চিহ্নটুকু তারা হারিয়ে ফেলবেন। তো এই বিষয়ে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম অনেক। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে তারা এই ভাঙন কবলিত এলাকা এবং এই মৃগী নদীর পাড় তারা পরিদর্শন করেছেন। তাদের কাছে বর্তমানে আপাতত কোনো বাজেটে, তারা বলছে যেহেতু এখন পর্যন্ত মাঝে মধ্যে ভারী বর্ষণ হচ্ছে, এই মুহূর্তে কাজ করা একটু কষ্টসাধ্য হবে। তো পানি উন্নয়ন বোর্ড বলছে দ্রুত সময়ের মধ্যে এখানে ভাঙন কবলিত এলাকায় তারা জিওব্যাগ ফেলে একটা ভাঙন প্রতিরোধ ব্যবস্থা করবে। এবং পৌরসভা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে এখানে একটি সমন্বয় কমিটিতে উন্নয়ন কমিটিতে একটা ব্যবস্থা গ্রহণ করে এখানে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় সেটিও পৌর কর্তৃপক্ষ দেখবেন। তো অনেক এই ছিল শেরপুরের এই মৃগী নদীর ভাঙন এলাকা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। শেরপুর থেকে যুক্ত ছিলেন জাহেদুল খান সৌরভ। এদিকে চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি এনজিওর ৫ কর্মচারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন গ্রাহকরা। গত রাতে পৌর এলাকায় মা ও শিশু কল্যাণ সংস্থার বাগানপাড়া শাখার ৫ কর্মচারীকে আটক করে স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করেন গ্রাহকরা। তারা জানান গত ৬ মাস ধরে কাউকে টাকা তোলার সুযোগ দিচ্ছে না এনজিওটি। পালিয়ে গেছেন উচ্চ পর্যায়ের কয়েকজন কর্মকর্তাও। পরে গ্রাহকরা একত্রিত হয়ে মা ও শিশু কল্যাণ সংস্থার কার্যালয় ঘেরাও করে, আর এই সময় ৫ কর্মচারীদের আটক করে পুলিশে দেওয়া হয়। অন্যদিকে নাটোরে ট্রাক চাপায় শ্রমিক নিহতের প্রতিবাদে নাটোর রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে তাৎক্ষণিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পুলিশ জানায় সকাল ৭টার দিকে বাইসাইকেল করে কর্মস্থলে যাচ্ছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের এক শ্রমিক। সদর উপজেলার বাইপাস এলাকায় পৌঁছলে দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। প্রতিবাদে তাৎক্ষণিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে নাটোর রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর এই সময় নিহতের মরদেহ
পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এবার বরিশাল আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে বিভাগীয় একটি সেমিনারে অংশ নিতে গিয়ে আদালত পরিদর্শন করেন তিনি। পরে আদালতের ন্যায়কুঞ্জ, লিগ্যাল এইড সহ অন্যান্য কার্যক্রম ঘুরে দেখেন প্রধান বিচারপতি। এই সময় ইউএনডিপির 7 সদস্যের প্রতিনিধি দল সঙ্গে ছিলেন তার। আদালতের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন তারা। একই সাথে গরিব ও দুস্থদের বিচার প্রক্রিয়া সহজতর করতে পাশে থাকার কথা জানানো হয়। আদালত পরিদর্শন শেষে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সি অ্যান্ড এফিসিয়েন্সি শীর্ষক সেমিনারে অংশ নেন প্রধান বিচারপতি। পঞ্চগড়ে সোনালী আঁশ পাটের চাহিদা বাড়ায় দেশের গণ্ডি ছাড়িয়ে এবার রপ্তানি হচ্ছে বিদেশেও। রপ্তানি বাড়ায় গত বছরের চেয়ে দাম বেড়েছে দ্বিগুণ। আর ভালো দাম পেয়ে খুশি পাট চাষিরাও। পাটের এমন দাম পেলে হারানো গৌরব ফিরে পাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। পঞ্চগড় থেকে মোহাম্মদ লুৎফর রহমানের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে দাঁড়ানো সারি সারি পাট ভর্তি ট্রাক। দেশের গণ্ডি পেরিয়ে এসব পাট রপ্তানি হচ্ছে প্রতিবেশী দেশ নেপালে। নিয়মিত পাট রপ্তানি হয় চতুর্দেশীয় এই স্থলবন্দরে বেড়েছে কর্মব্যস্ততা। জেলার 5 উপজেলায় এবার 7,855 হেক্টর জমিতে পাট উৎপাদন হয়েছে 18,468 টন। রপ্তানি হয় দর বেড়েছে দ্বিগুণ। গেল বছর প্রতিমণ পাট সর্বনিম্ন 2200 থেকে 2800 টাকা পর্যন্ত বিক্রি হলেও এবছর তা বিক্রি হচ্ছে 2800 থেকে 4000 টাকা পর্যন্ত। ভালো দাম পেয়ে খুশি চাষিরা। গতবারে মনে করেন 2700, 2800 অথবা 3000 এরকম দাম পাইছি। এবারে মনে করেন দাম পাইতেছি 3700। এরকম দাম হলে আমরা সামনেবার আরো লাগাবো, লাভবান হতে পারবো। অন্যান্য বছর যে কৃষকের যে দামটা কম পাইছে, এবার সব কিছুর দাম বেশি, এই জন্যে পাটটার দাম একটু বাড়তি। পাটের মৌসুমে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় বেড়েছে কর্মচাঞ্চল্য। এতে সন্তোষ প্রকাশ করেছেন শ্রমিক ও ব্যবসায়ীরা। বাংলাবান্ধা দিয়ে রপ্তানি কিছুটা স্বাভাবিক হয়েছে এবং আশা করি সামনে আরো যতই দিন যাবে ততই রপ্তানি আমাদের অনেক বেশি বাড়বে। পাট নিয়ে নেপালের উদ্দেশ্যে যাচ্ছি, ওখানকার পাটও ভালো, আমাদের শ্রমিকদের কাজ কাম করে খাতে পারতেছি আমরা। এভাবে যদি চলাফেরা করে তাহলে আমাদের শ্রমিকদের অনেকটা ভালোই হচ্ছে। পাটও নিয়ে যাচ্ছি, এখানকার শ্রমিকদের একটু আয় উন্নতি হচ্ছে, খাতে পারতেছে। গত চলতি অর্থ বছরে এখন পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে পাট রপ্তানি হয়েছে 32,754 টন। আর মান ভালো হয় জেলার পাটের রপ্তানি পরিমাণ বেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। টোটালি জানুয়ারি থেকে পাট এক্সপোর্ট হয়েছে 17,633 মেট্রিক টন। পাট আগের তুলনায় অনেক বেড়েছে রপ্তানি আমাদের এই বন্দর দিয়ে। পাটের ব্যাপক চাহিদা রয়েছে নেপালে। এবছর মনে হচ্ছে যে আবার পাটের সেই সোনালী গৌরব ফিরে এসেছে এবং এই পাট আমাদের এই অঞ্চল থেকে নেপালের দিকে যাচ্ছে এবং নেপাল আমাদের বাংলাদেশ থেকে পাট কিনতেছেন। রপ্তানি বাড়ার পাশাপাশি ভালো দর পেলে সোনালী আঁশ আবারও ফিরে পাবে তার হারানো গৌরব, এমনটাই মনে করছেন চাষিরা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। চাঁপাইনবাবগঞ্জে 15 দিনের ব্যবধানে আমের দাম বেড়েছে মনে 5,000 টাকা পর্যন্ত। আর বর্তমানে কাটিমন আম বিক্রি হচ্ছে 10,000 টাকা মন দরে। আর এতে খুশি আম চাষিরা। বিস্তারিত জানাতে দেশের সবচেয়ে বড় মোকাম কানসাট আম বাজার থেকে যুক্ত আছেন সোহান মাহমুদ। সোহান, প্রথমে জানতে চাইবো যে কাটিমন আম কতটা সুস্বাদু, আর পাশাপাশি এই দাম বাড়ার পরে আসলে ব্যবসায়ীরা সেখানকার কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কি? অনেক সকাল থেকেই আমরা অবস্থান করছি সারা দেশের সবচেয়ে বড় আম বাজার এই কানসাট আম বাজার। এই আম বাজারটিতে মূলত সারা বছর আম পাওয়া যায়। সিজনাল আম ইতিমধ্যে 4 মাস আগে শেষ হয়েছে, কিন্তু 12 মাসি যে আম কাটিমন ইতিমধ্যেই বাজার ভরে উঠেছে। ক্রেতাদের হাঁক ডাকে একদম মুখরিত এই কানসাট আম বাজার। এই কানসাট আম বাজারে গত 15 দিনের ব্যবধানে ইতিমধ্যেই কাটিমন আমের দাম বেড়েছে মনে প্রায় 5,000 টাকা পর্যন্ত। এই কাটিমন আম আজ থেকে 15 দিন আগে বিক্রি হচ্ছিল 5 থেকে 5,500 টাকা মন দরে, যা 10,000-এ গিয়ে ঠেকেছে। এই আম মূলত সাধারণ ক্রেতাদের মূলত অনেকটাই নাগালের বাইরে, তবে যারা ব্যবসায়ী আছেন বা উচ্চ পর্যায়ের কর্মকর্তা তারা মূলত এই আম খান বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন। এই আম মূলত প্রচণ্ড সুস্বাদু এবং
সিজনাল যে শেষ পর্যায়ের আম আশিনা, এতদিন মূলত এই আশিনায় শেষ হতো আমের মৌসুম, কিন্তু এই কাটিমন আসার পরে সারা বছর এখানে আম পাওয়া যাচ্ছে। এখানকার ব্যবসায়ীরা বলছেন সিজনাল আমে মূলত লোকসান গুণে তারা এই 12 মাসে আমের দিকে ঝুঁকেছেন, 12 মাসে আম চাষ করছেন। এই আমটির যে শুধু দাম বেশি তেমন চাষিরা লাভবান হচ্ছে বিষয়টা এমন নয়, কারণ এই আমটি মূলত বছরে 3 বার হয়। ক্রেতা এখানকার ব্যবসায়ীদের ইচ্ছে মতো মূলত এই আমটি তারা চাষ করতে পারেন। অনেকেই এই আমটি এখন বাজারে নিয়ে আসছেন, অনেকে আবার এই গাছগুলোতে মুকুল এনেছেন, যেগুলো আগামীতে আরও 3-4 মাস পরে বিক্রি হবে। এখানকার ব্যবসায়ীরা বলছেন এখন যে দামে মূলত এই আমগুলো বিক্রি হচ্ছে তারা লাভবান হচ্ছেন। তো অনেকে ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের কানসাটার আমবাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। চাঁপাইনবাবগঞ্জের কানসাটের সবচেয়ে বড় আমবাজার থেকে দেশের যুক্ত ছিলেন সোহান মাহমুদ, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ দরদাম। দর্শক, এই ছিল এখন জনপদে। তবে যাওয়ার আগে আপনাদেরকে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাংশের শাটডাউন অব্যাহত, কাজে যোগ দিয়েছে কর্মকর্তারা, চাকসুতে প্রচার শুরু। এক যুগ পর হচ্ছে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন, লড়বে রেকর্ড সংখ্যক প্রার্থী। কুয়েট গ্রুপ টাউন অ্যাসোসিয়েশন পুনর্বহাল নিয়ে বিতর্ক। নিঃসন্দেহে এই সিস্টেমটা সমর্থনযোগ্য না, এটা ব্যবসায়ীদের স্বার্থের বিরোধী। সরকার মনে করছে যে না, এটার বিতর্ক এটা একবার বন্ধ করছিল, আবার সরকারি চালবে। বাণিজ্য মন্ত্রণালয়ের উপরে তো আমাদের বলার কিছু নেই। স্থলপথে রপ্তানি বন্ধে হুমকিতে পাবনার ঐতিহ্যবাহী হোসিয়ারি শিল্প, 75 কারখানায় উৎপাদন বন্ধ, অনিশ্চিত অর্ধলাখ কর্মীর জীবিকা। এখন যে পরিস্থিতি হয়েছে, আমাদের মহাজনেরও চলছে না, আমাদেরও চলছে। পূর্বে যা ছিল বর্তমানে তার 75% বাদ হয়ে গেছে, 25%-এর পরও কোনো মতো ভাবে আমি ব্যবসাটা চালাই যাচ্ছি। এই ছিল এখন জনপদের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।